নমস্কার, আমি প্রশান্ত। ইস্টবেঙ্গল লাভার্স এর নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। তো অনেকদিন পর আসা হলো ভিডিও নিয়ে। আসলে সেই ধরনের কোনো খবর ছিল না যেটা নিয়ে আপনাদের সামনে আসা যায়, তার জন্যই এতদিন আসা হয়নি। তো এই গতকাল থেকেই কিছু আপডেট আসছে, তো সেটা নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিও নিয়ে আসা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলা সন্তোষ ট্রফি অভিযান শুরু করলো আজকে থেকে, এবং বাংলা একটা বিরাট জয় দিয়ে তাদের সন্তোষ ট্রফি অভিযানটা শুরু করেছে, সেটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। সেকেন্ড, আইএসএল ফিক্সচার নিয়ে একটু আলোচনা করব, এবং থার্ড যেটা হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের নতুন বিদেশি কি কে আসতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন বিদেশি হিসেবে, সেটা নিয়েও কিছু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা দলের সন্তোষ ট্রফি অভিযান নিয়ে। তো আজকে বাংলা সন্তোষ ট্রফি অভিযান করলো নাগাল্যান্ডের সঙ্গে খেলে, এবং সেই ম্যাচে বাংলা কিন্তু দাপটের সঙ্গে ফুটবল খেলে 4-0 গোলে জয়লাভ করেছে। এবং সেই ম্যাচে গোল করেছে রবি হাসদা, সায়ন ব্যানার্জি, আকাশ হেমব্রম এবং আকিব বলে একটা প্লেয়ার। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা দাপটের সঙ্গে ফুটবল খেলেছে, এবং বলতে গেলে নাগাল্যান্ডকে এক প্রকার দাঁড়াতেই দেয়নি। স্কোরশিট দেখলেই আপনারা বুঝতে পারছেন যে বাংলা কতটা ডমিনেন্ট নিয়ে ফুটবল খেলেছে। এবং আজকের ম্যাচে আমার যেটা অনেকদিন পরের পাওনা, সেটা হচ্ছে যে সায়ন ব্যানার্জির একটা হেডে করা গোল। এই গোল কিন্তু অনেক দিন পর আমি দেখতে পেলাম, বিশেষ করে একটা বাঙালি ফরওয়ার্ডের কাছ থেকে। এই গোল আমরা বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছ থেকে দেখেছি, এই গোল আমরা শিশির ঘোষ থেকে অনেক দেখেছি, যারা পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো হেডে গোল করেছে। আজকের গোলটা কিন্তু সেই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলো আমাকে। এবং এই গোল কিন্তু সাবির আলীর থেকেও আমরা অনেক গোল পেয়েছি। তো একটা বাঙালি ফুটবলারের থেকে এই ধরনের গোল পেলে কিন্তু সত্যি খুব আনন্দ লাগে। একটু আজকের গোলটা কিন্তু সত্যি খুব ভালো গোল করেছে সায়ন। বা ডান প্রান্ত থেকে একটা সেন্টার ভাসিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সেন্টার থেকে হেডে অনেক প্রায় পেনাল্টি বক্সের কোনাকুনি জায়গা থেকে হেডে একটা মানে দুর্ধর্ষ একটা গোল করে গেছে সায়ন। এবং এটা অনেকে দেখলে ভাববে হয়তো ফ্রি কিক থেকে গোল করে গেল কেউ। তো সত্যি খুব ভালো লাগলো, অনেকদিন পরে হেডে একটা ভালো গোল দেখতে পেলাম, তাও একটা বাঙালি স্ট্রাইকারের মাথা থেকে। তো ওভারঅল কিন্তু বাংলা আজকে খুব দাপটের সঙ্গে ফুটবল খেলে আমরা যে প্রত্যাশা নিয়ে টিমটাকে পাঠিয়েছিলাম, সেই প্রত্যাশা কিন্তু আমাদের রেখেছে। এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু ফুটবল খেলেছে সঞ্জয় সেনের টিম, এবং তারা কিন্তু 4-0 গোলে পর্যদুস্ত করেছে নাগাল্যান্ডকে। এবং আমরা যখন সঞ্জয় সেন যায়, আমাদের কিছু তার কাছে আবদার ছিল যে এবারও যেন সন্তোষ ট্রফিটা নিয়েই উনি ফেরেন, এবং উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ, উনি চেষ্টা করবেন সাধ্যমতো। এবং আমার মনে হচ্ছে যে বাংলা ঠিক ডিরেকশনেই এগোচ্ছে সঞ্জয় সেনের হাত ধরে। তো বাংলা খুব দাপুটে ফুটবল খেলেছে। আমার কিন্তু আকাশ হেমব্রম বলে প্লেয়ারটাকে খুব ভালো লাগলো, রাইট উইং দিয়ে বেশ কয়েকবার চকিতে আক্রমণ করে কিন্তু দাগ কেটেছে প্লেয়ারটা। হয়তো আগামী দিনে সে হয়তো বড় টিমে চান্স পেলেও পেতে পারে, প্লেয়ারটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। তো এতে গেল বাংলাকে নিয়ে, বাংলার সন্তোষ ট্রফি অভিযান নিয়ে কথা। এবার ফিক্সচার নিয়ে আসি। কালকে থেকেই একটা ফিক্সচার আমরা দেখতে পেয়েছিলাম, এবং যেটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে এবারের আইএসএল হয়তো ডার্বি দিয়ে শুরু হবে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়ে হয়তো এবারের আইএসএলটা শুরু হতে যাচ্ছে। কিন্তু পরে যেটা জানা যাচ্ছে যে দুটো টিমই আপত্তি থাকায় হয়তো এবার ডার্বি দিয়ে আইএসএলটা শুরু হবে না। আইএসএলটা শুরু হবে যেটা জানা যাচ্ছে, এখনো অফিসিয়ালি কিছু বেরোয়নি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, গতবারের চ্যাম্পিয়ন যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট, তার জন্য হয়তো তাদেরকে দিয়ে এবারের এই আইএসএল এর অভিযানটা শুরু হবে। এবং মোহনবাগান সুপার জায়ান্ট সম্ভবত কেরালা ব্লাস্টার্স এর সঙ্গে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতায়। আর সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হয়তো 21শে ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এর সঙ্গে। তো দুটো বাংলার দুটো দলই নামবে, সেদিক থেকে ইস্টবেঙ্গল হয়তো একটু দেরি করে নামবে, এবং সেখানে হয়তো একটু প্রস্তুতির টাইম একটু বেশি পাবে ইস্টবেঙ্গল ক্লাব। আসলে এবারও এই ডার্বি নিয়ে শুরু হওয়া নিয়ে যে কথা উঠেছিল, এটা কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমীর কাছেই কিন্তু এই জিনিসটা
কেউ এটা ভালো চোখে নেয়নি, কেন প্রত্যেকটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করা যেন একটা মানে কি বলবো রেগুলার টাস্কের মতো হয়ে গেছে। তো এটা কখনোই কাম্য নয়, কেন প্রত্যেকটা টিমকে একটু মানে যে কোনো ডার্বি হওয়ার আগে প্রত্যেকটা টিমকে কিছু ম্যাচ প্র্যাকটিস দেওয়া আমার মনে হয় জরুরি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু যদি ফেডারেশন এই ডিসিশনটা নেয় যে ডার্বি ছাড়াই আইএসএল শুরু হবে, সেটা আমি বলবো ঠিক পদক্ষেপ হবে ভারতীয় মানে ফুটবল প্রেমীদের জন্য। তো আরো যে জিনিসটা জানা যাচ্ছে যে ডার্বি হয়তো সম্ভবত মে মাসের 3 তারিখে হতে যাচ্ছে, কিন্তু সেখানেও পরে যেটা জানতে পারলাম যে সেখানেও কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে। সেটা হচ্ছে যে সেই সময় হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের রেজাল্ট অ্যানাউন্সমেন্টের কোনো ব্যাপার থাকতে পারে ওই দিনে। তার জন্য হয়তো সেটা নিয়েও হয়তো চিন্তা ভাবনা চলছে। সব দিক দেখে শুনেই হয়তো দিনটা ধার্য করা হবে। তো যতক্ষণ না অফিসিয়াল স্টেটমেন্ট বেরোচ্ছে, অফিসিয়াল ফিক্সচার বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো কিছুই কনফার্ম না। এবং সবটাই যেটা শোনা সবই সূত্র মারফত শোনা, এবং সেটা হয়তো হতে পারে, হওয়ার চান্স রয়েছে, এইটুকুনি বলতে পারি। তো এ তো গেল ফিক্সচার নিয়ে আলোচনা। এবার লাস্ট যে আলোচনাটা, যেটা অধীর আগ্রহে ইস্টবেঙ্গল প্রেমীরা শোনার জন্য বসে থাকে, যে ইস্টবেঙ্গল ক্লাবের স্ট্রাইকার কবে আসবে কবে আসবে, কারণ ইস্টবেঙ্গল ক্লাব অলরেডি দুটো স্ট্রাইকার ছেড়ে দিয়েছে, তাদের যে মেন যে দুটো স্ট্রাইকার হিরোসি এবং আহাদার দুটোইকে ছেড়ে দিয়েছে। তো ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল প্রেমী যারা ছিল সমর্থক, অধীর আগ্রহে বসেছিল কবে এই অ্যানাউন্সমেন্টটা আসবে যে ইস্টবেঙ্গল ক্লাবের স্ট্রাইকার কে হতে যাচ্ছে। তো এখনো অফিসিয়াল হয়নি, কিন্তু কালকে সন্ধ্যে থেকেই যেই খবরটা বিভিন্ন পোর্টালের মাধ্যমে বেরিয়ে আসছে, বিশেষ করে প্রথমে খেলনাও পোর্টালই এটা পোস্ট করে যে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন বিদেশি চয়ন হয়ে গেছে, সে হয়তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই হয়তো সইটা সম্পন্ন হবে। এবং সেই প্লেয়ারটার নাম ভেসে আসছে, সেই প্লেয়ারটা হচ্ছে ইউসেফ ইরেজারি। তো এই প্লেয়ারটা স্পেনের প্লেয়ার, এবং তার মরক্কান এবং স্পেন দুই দেশেরই তার নাগরিকত্ব রয়েছে যেটা জানতে পেরেছি। এবং প্লেয়ারটা মরক্কোর আন্ডার 17 জাতীয় টিমের হয়ে খেলেছে একটা ম্যাচ। তো দুটো দেশের নাগরিকত্ব রয়েছে প্লেয়ারটার মধ্যে। এবং সেই প্লেয়ারটা কিন্তু এশীয় স্তরে বিভিন্ন টপ লেভেল লিগে খেলে এসছে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এশিয়ার মধ্যে খেলার অভিজ্ঞতা সম্পন্ন একটা স্ট্রাইকারের দিকে ইস্টবেঙ্গল ক্লাব ঝুঁকতে যাচ্ছে। এবং এর প্লেয়ারটার যা পরিসংখ্যান দেখা গেল, তাতে করে আমি এই প্লেয়ারটার পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক নিয়ে আমি আপনাদের আলোচনা করব আপনাদের সামনে। কারণ প্রত্যেক প্লেয়ারই পজিটিভ নেগেটিভ থাকবে, প্রত্যেক মানুষেরই থাকে, এবং সেটা নিয়েই তারা এগিয়ে চলে। এবার আসি এই প্লেয়ারটার পজিটিভ কি কি দিক আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যেই পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্লেয়ারটার ফিজিক্যালিটি, মানে প্লেয়ারটার যে গড়ন রয়েছে, বিল্ড আপ কিন্তু স্ট্রং বিল্ড আপ, প্লেয়ারটা স্ট্রংলি বিল্ড আপ, যাকে বলে একদম গাট্টা গোট্টা বাংলায় যেটা বলে, একদম খুবই সলিড এবং স্ট্রং প্লেয়ার। যেটা আহাদাতকে দেখে আমার প্রথমেই মনে হয়েছিল যে প্লেয়ারটা কিন্তু খুব উইক লাগছে, এবং মাঠে নামলেও কিন্তু একটু ধাক্কা খেলেই পড়ে যাচ্ছিল। হ্যাঁ, মানে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সেই ফিজিক্যালিটির দিক থেকে কিন্তু খুব উইক ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই প্লেয়ারটা অনেকটা স্ট্রং এবং স্ট্রংলি বিল্ড আপ প্লেয়ার। এটা গেল প্রথম পজিটিভ মানে দিক। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু দূরপাল্লার শটে গোল করতে পারদর্শী। যে কটা ভিডিও দেখা গেল তাতে করে কিন্তু আমি দেখলাম অনেকগুলো গোল কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেছে। তো যে কোনো পজিশন থেকে কিন্তু দূরপাল্লার শট নেওয়ার একটা প্রবণতা রয়েছে প্লেয়ারটার মধ্যে, এবং সেখান থেকে গোলও এসেছে। তো এটা কিন্তু একটা পজিটিভ সাইড, মানে পজিটিভ পয়েন্ট প্লেয়ারটার আমি মনে করি। থার্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে এই প্লেয়ারটা কিন্তু গোল করার যে প্রবণতা সেটা কিন্তু খুব ভালো। এখনো পর্যন্ত প্লেয়ারটা যতগুলো ম্যাচ খেলেছে, আমার মোস্ট প্রবাবলি 2020-21 থেকে হয়তো প্লেয়ারটা শুরু করে, তাতে করে ওর যে গোল করার প্রবণতাটা আমি দেখলাম, তাতে করে
50%-এর ওপরে কিন্তু তার গোল করার এফিকেসিটা রয়েছে, মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন। এবং একজন স্ট্রাইকার হিসাবে এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো একটা দিক আমি বলে মনে করি। কেন আপনি আইএসএল এ যে কটা সফল স্ট্রাইকার আছে, যারা সাফল্য পেয়েছে বলুন, সেই সব প্লেয়ারের যদি আপনি টোটাল ম্যাচ কটা খেলেছে, তার এগেনস্টে কটা গোল করেছে, সেইভাবে যদি আপনি একটা পার্সেন্টেজ বের করেন, 50% কিন্তু খুব কম স্ট্রাইকারের মধ্যে আপনি পাবেন, যেটা কিন্তু এই স্ট্রাইকারটার মধ্যে রয়েছে। আমি যা দেখলাম, আমার যতদূর মনে পড়ছে, মেবি মানে আমার হয়তো কিছু ভুলও হতে পারে, 125টার মতো ম্যাচ খেলে কিন্তু 63টার মতো গোল করেছে। আমি যা দেখলাম তাতে করে 50%-এর ওপরে কিন্তু গোল করার প্রবণতা রয়েছে প্লেয়ারটার, যেটা কিন্তু একটা স্ট্রাইকার হিসেবে যথেষ্ট যথেষ্ট ভালো প্রোফাইলের দিক থেকে যদি বলতে চান। তো এটাও কিন্তু একটা বড় আমার কাছে পজিটিভ পয়েন্ট মনে হলো প্লেয়ারটাকে নিয়ে। ফোর্থ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি যেটা দেখলাম প্লেয়ারটা কিন্তু বলটা ক্যারি করতে পারে অনেকটা, বলটা ক্যারি করে নিয়ে যেতে পারে অনেকটা বল, যেটা হিরোসি বা আহাদাদের মধ্যে আমি এটা কম দেখেছি। ক্লেইটনের মধ্যে এই গুণটা ছিল। অনেকটা ক্লেইটন টাইপের প্লেয়ার আমি যা দেখলাম, একটু নিচ থেকে খেলতে ভালোবাসে, কিন্তু বলটা ক্যারি করতে জানে, ক্যারি করে অনেকটা দূর নিয়ে গিয়ে দূরপাল্লা শট মারার প্রবণতাও দেখলাম প্লেয়ারটার মধ্যে। তো এটা কিন্তু আমার 4 নম্বর যে পয়েন্টটা আমি তুলে ধরলাম, যে বলটা ক্যারি করার ক্ষমতার মধ্যে এই প্লেয়ারটার মধ্যে রয়েছে। এবার আমি উইক পয়েন্ট কিছু আলোচনা করি। এই প্লেয়ারটার মেইন যে উইক পয়েন্ট আমি আমার চোখে পড়লো সেটা হচ্ছে, এরিয়াল ডুয়েলে কিন্তু উইকনেস আছে প্লেয়ারটার মধ্যে। মানে কোনো স্টপারের এগেনস্টে কর্নার কিক থেকে ধরুন বা ফ্রি কিক থেকে এরিয়াল যে ডুয়েল, তাতে কিন্তু গোল করার প্রবণতাটা অনেকটাই কম কম্পারেটিভলি, যতটা না গ্রাউন্ডে গোল করার ক্ষমতা রয়েছে প্লেয়ারটা। তো এরিয়াল ডুয়েলে কিন্তু একটা উইকনেস রয়েছে প্লেয়ারটার মধ্যে। সেকেন্ড যে উইকনেস আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই এজ। এজ একটা ফ্যাক্টর, কেন 32+, মানে এই মে মাসে আসলে হয়তো 33-তে পড়বে, সেদিক থেকে এজ একটা ফ্যাক্টর। কেন এবার ইস্টবেঙ্গল টিম যে গড়েছে তাদের কিন্তু অ্যাভারেজ যা মানে গড় বয়স আমি যদি দেখি 27-28-এর মধ্যেই হবে, কারণ সবই বিলো 30-র মধ্যেই আছে। এই একটাই প্লেয়ার হবে যদি এই প্লেয়ারটাকে নেওয়া হয় যার বয়স অ্যাবাভ 30, 32+ এই প্লেয়ারটার বয়স। এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন। এখন তার পারফরমেন্স কেমন হয়, কেন এজ কিন্তু সবসময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না ভালো প্লেয়ারের ক্ষেত্রে। যদি তার ফিজিক্যালিটি ঠিক থাকে, তার যদি ফিটনেস ঠিক থাকে, এবং সে যদি গোলের মধ্যে থাকে, সে কিন্তু অনায়াসে গোল করে দিয়ে যাবে, যেটা এই প্লেয়ারটার মধ্যে একটা গুণ রয়েছে আমি বলছি। কেন প্লেয়ারটা কিন্তু খেলার মধ্যে রয়েছে। লাস্ট ম্যাচ জানুয়ারি মাসে 2026-এ হয়তো খেলেছে জানুয়ারি মাসে, এবং রিসেন্টলি সে এই সিঙ্গাপুর কাপে কিন্তু সে 6টা ম্যাচে 5টা গোল করে ফেলেছে। আম, এটা নিশ্চয়ই যে 6টা ম্যাচেই গোল পায়নি, সেই 6টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচে গোল পেয়েছে, একটা ম্যাচে হ্যাট্রিক সহ 4 গোল করেছে, আরেকটা ম্যাচে জানুয়ারি মাসে রিসেন্টলি যে খেলাটা হয়েছে তাতে 1 গোল করেছে। তো এটা একটা পজিটিভ সাইড যে প্লেয়ারটা কিন্তু খেলার মধ্যে রয়েছে, এমন না যে 6 মাস পরে সে খেলতে নামবে, কি ইভেন 3 মাস পরেও খেলতে নামবে। তো এটা ধরেই নেওয়া যায় প্লেয়ারটা কিন্তু ফিট হয়ে আসবে, এবং ফিটনেসের দিক থেকে কিন্তু পুরোটাই একদম 100% থাকবে ফিট প্লেয়ারটা। তো ইঞ্জুরি সেইভাবে আমি দেখতে পেলাম না, কোনো মেজর ইঞ্জুরি নেই প্লেয়ারটা। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্লেয়ারটা কিন্তু একটা কার্যকরী ফুটবলার আসতে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে, এইটুকুনি বলতে। ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্ট কিন্তু এই ইনজুরি নিয়ে এই আইএসএল এ খুব ভুগেছে, এবং প্রত্যেকবারই কিন্তু তাদের প্লেয়ার চেঞ্জ করতে হয়েছে আমরা দেখেছি। তো সেই জন্যই হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা বা ম্যানেজমেন্ট এবার হয়তো একটু বেশি সতর্ক, এবং সেই সতর্কতার কারণেই হয়তো ফিটনেস লেভেলটা চূড়ান্ত পর্যায়ে দেখেই তারপর হয়তো যে কোনো প্লেয়ার সাইন করানো হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্লেয়ারটা আমি মনে করি তার কিন্তু মানে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেহেতু সে ইদানিং ফুটবল খেলছে এবং অলরেডি 6টা ম্যাচ খেলে ফেলে 5টা গোল করে ফেলেছে। তো একটা কার্যকরী ফুটবলার আমি বলতে পারি যে এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গল ক্লাবে আসে। এবার এর সঙ্গে সঙ্গে যেই প্রশ্নটা সবার মনে বাজছে সেটা হচ্ছে যে, ইস্টবেঙ্গল তো 2জন স্ট্রাইকার ছেড়েছে, তো একজন স্ট্রাইকার ঠিক হয়েছে, তো আর কোনো স্ট্রাইকার কি আসবে ইস্টবেঙ্গল ক্লাবে? তো
আরেকটা যে সূত্র মারফত যে খবরটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আরেকটা নাইজেরিয়ান প্লেয়ারকেও ঠিক করে রেখেছিল বা রেখেছে, জানি না। আম, এবং সেই সূত্র মারফতই আরেকটা যে খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি কঙ্গো জাতীয় টিমের কোনো একটা স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে রেখেছিল। প্লেয়ারটার নাম ওয়াল্টার বাওয়ালা। কঙ্গোর জাতীয় দলের প্লেয়ার, কঙ্গোর জাতীয় টিমে একটা ম্যাচ খেলেছে এবং যাকে নাকি সবাই দা ট্যাঙ্ক নামেই ডাকে এবং দা ট্যাঙ্ক নামেই সে পরিচিত ফুটবল মহলে। তো সেই প্লেয়ারটার দিকেও নাকি নজর ছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে প্লেয়ারটার লাস্ট ম্যাচ খেলেছে ডিসেম্বর 2024। তার মানে 1 বছর প্লেয়ারটা খেলার মধ্যে নেই। তার মধ্যে প্লেয়ারটা 1 মাস চোটের কারণে, হ্যামস্ট্রিং এর চোটের কারণে মাঠের বাইরে ছিল। সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, কারণ আমি আগেই বললাম ইসবল ম্যানেজমেন্ট কিন্তু এবার অনেক সতর্কতা নিয়ে ফুটবলার বাচ্ছে এবং ফুটবলারকে টিমের সঙ্গে অ্যাড করবে বলে আমার মনে হয়। আম, তার জন্যই হয়তো তারা এই প্লেয়ারটাকে হয়তো মানে বাছার পরেও হয়তো লাস্ট মোমেন্টে হয়তো পিছিয়ে এসছে। প্লাস এই কঙ্গোর এই প্লেয়ারটাকে নিয়ে আরেকটা যেই খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই প্লেয়ারটা নাকি 17, মোস্ট প্রবাবলি 2017 সিজনে 3টে ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিল ফর মিসকন্ডাক্ট। মানে তার হয়তো সেই ডিসিপ্লিনের দিক থেকে হয়তো কোনো ইস্যু থাকলেও থাকতে পারে এই প্লেয়ারটার মধ্যে। তো সেটাও হয়তো খতিয়ে দেখেছে বেঙ্গল ম্যানেজমেন্ট, তার জন্য হয়তো এই প্লেয়ারটাকে সেইভাবে এখনো তারা মানে সেই এই প্লেয়ারটাকে হয়তো তারা বাছেনি, তার পরিবর্তে হয়তো ইউসেফকেই হয়তো বেছে নিয়েছে বেঙ্গল ম্যানেজমেন্ট। তো সেদিক থেকে দেখতে গেলে আমি এখনো বলছি যে এই প্লেয়ারটা কিন্তু কার্যকরী ফুটবলার হতে পারে আমাদের ইস্ট বেঙ্গল টিমের ক্ষেত্রে এবছর আইএসএল এ। এবার দেখার যে অন্য কোনো প্লেয়ার আর বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব চয়ন করে কিনা সেটা আমাদের ওয়েট করে থাকতে হবে। কিন্তু সেটা কিন্তু বেশি দিন ওয়েট করলে চলবে না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। যদিও আমাদের প্রথম ম্যাচ 21শে ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই কিন্তু যে কোনো প্লেয়ার আনতে হলে তার আগেই হয়তো 15-20 দিনের একটা যদি প্র্যাকটিস না পায় সেই প্লেয়ারটা টিমের সঙ্গে কিন্তু সেই একটা সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং হয়তো গড়ে ওঠে না। তো যেটাই করতে হবে ইজমল ম্যানেজমেন্টকে অনেক ভেবেচিন্তে করতে হবে এবং অনেক তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি যেটা মনে করছি যে ইজমল ক্লাবের প্লেয়ার বাছাই হয়তো চূড়ান্ত পর্যায়ে হয়ে আছে এবং আইএসএল ফিকচারটা যতক্ষণ না হয়তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ হয়তো ইজমল ম্যানেজমেন্ট এই বিদেশি প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টটা হয়তো করতে দ্বিধাগ্রস্ত থাকছেন। কেন, কোনো প্লেয়ারে অ্যানাউন্সমেন্ট করতে গেলে কিন্তু তার আগে তার সঙ্গে চুক্তিটা করে ফেলতে হয় এবং যখনই আপনি চুক্তিবদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু ইউ আর লায়াবল টু পে। এবার যতক্ষণ না কেন এবারে আইএসএল নিয়ে যে ডামাডোল দেখা দিচ্ছে, একবার আশারও দেখা যাচ্ছে, তো কখনো সেটা আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো এখনো কিন্তু মানে এখন হয়তো 90% হয়তো আমরা কনফার্ম যে আইএসএল হচ্ছেই। এই যে 10% বা হয়তো 99%ও হয়তো কনফার্ম যে হচ্ছে, কিন্তু এই যে 1% গ্যাপ, এটা কিন্তু এই 1%ই যদি তখন 100%-এর আকার ধারণ করে তখন কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে এই প্লেয়ারটাকে পুরো পয়সা গুনতে হবে। তো আমার মনে হয় তার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ওয়েট করছে যে ফিক্সচারটা কবে, ফাইনাল ফিক্সচারটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়। আশা করবো 1-2 দিনের মধ্যে হয়তো সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কিন্তু আরেকটা আজকে যে খবরটা জানতে পারলাম, জানি না কতটা সত্যি, সেটা হচ্ছে যে চেন্নাইন এফসির যে হোম গ্রাউন্ড সেটা নাকি কোনো কার ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয়েছিল এবং তার অবস্থা নাকি খুবই শোচনীয় এবং হয়তো এবারে আইএসএল ম্যাচ সেই চেন্নাইয়ের সেই মাঠে নাও হতে পারে। তো এটা যদি আবার একটু নতুন করে কোনো সমস্যার সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু আইএসএল ফিক্সচার বের হতে কিন্তু আরো কিছুদিন টাইম লেগে যেতে পারে। তো সেটাই দেখার যে আইএসএল ফিক্সচারটা কবে অ্যানাউন্সমেন্ট হয় তার উপরেই ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল তাদের আম, বিদেশিদের নাম অ্যানাউন্সমেন্ট কখন করে তার উপরে। তো আজকের ভিডিওটা মোটামুটি আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে এবং যদি ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন।